পর মুহূর্তেই দরজা ঠেলে রুমে ঢুকলো খলিল হাওলাদার। এত জোরে দরজা ধাক্কা দিয়েছেন যে বিকট শব্দ হয়। হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বললেন, তুমি এই ঘর থেকে বের হও, অনেক অবাধ্যতা দেখাইছো আর না। খলিলের চোখ দুটি দেখে পদ্মজার রক্ত ছলকে ওঠে। গাঢ় লাল সেই দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল, আমি রুম্পা ভাবির সাথে থাকবো। থাকবা না তুমি? কেন জানতে পারি? একটা পাগলের সাথে কিসের কাজ থাকুন? রুম্পা ভাবি পদ্মজা কথা শেষ করতে পারল না। বুকে মুখ লুকিয়ে থাকা রুম্পা পিঠে চিমটি দিয়ে ভেজা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কইও না আমি পাগল না, কইও না, দোহাই লাগে। পদ্মজা থেমে গেল। খলিল বললেন, বাইরে যাও বউ। পদ্মজা নাছোড়বান্দা হয়ে বলল, যাব না আমি, রূপা ভাবির সাথে থাকবো আমি। রুম্পা পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে। খলিল রুম্পাকে আঘাত করার জন্য উদ্যত হতেই পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। বলল, নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার আপনি পাবেন না। পদ্মজার কথা মাটিতে পড়ার আগেই খলিলের শক্ত হাতের থাপ্পড় পদ্মজার গালে পড়ে। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল। ভোর হয়েছে আর কতক্ষণই হলো, 2 ঘন্টার মতো। এর মধ্যে মেঘলা আকাশ বেয়ে অন্ধকার নেমে এসেছে চারদিকে। পূর্ণা আলোক ঘরের সামনে থাকা বারান্দার চেয়ারে মুখ ভার করে বসে আছে। তার গায়ে সোয়েটার, সোয়েটারের উপরে 3-3টে কাঁথা, তবুও পাতলা ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। বসে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। কোথাও যাওয়ার মতো অবস্থা নেই, তার চেয়ে বরং আপার সাথে আড্ডা দেওয়া যাক। চৌকাঠে পা রাখতেই মৃদুলের কণ্ঠস্বর কানে এলো। ঘাড় ঘুরিয়ে তাকালো। মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে, শরীর ভেজা। রানী আপা, রানী আপা বলে ডাকছে, কিন্তু এখানে তো রানী আপা নেই। মৃদুল বারান্দায় পা রেখেই পূর্ণার মুখটা দেখতে পেল, তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ে। এই মেয়ের জন্যই তো এমন ঘটনা ঘটলো। এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে। সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। শার্টটা খুলে দড়িতে মেলে দিয়ে ডাকলো, কই রে রানী আপা, শীতে মইরা যাইতাছি, কাপড় নিয়ে আয়। ভেজা শরীর নিয়ে ঘরে কেমনে ঢুকমু? পূর্ণা কাটকোট্টা গলায় বলল, রানী আপা এখানে নাই, হুদাই চেঁচাচ্ছেন। মৃদুল পূর্ণার স্বরেই পাল্টা জবাব দিল, তোমারে কইছি আমার উত্তর দিতে, আমার ইচ্ছা হইলে আমি চেঁচাবো, তোমার ভালো না লাগলে কানে ফাত্তর ঢুকায় রাখো। পূর্ণা দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকিয়ে থাকে। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে, আবার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বাতাস বেড়েছে, খালি গায়ে কাঁপুনি শুরু হয়। মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া হচ্ছে। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি আপনার কাপড় নিয়ে আসবো। মৃদুল চোয়াল শক্ত রেখে আবারও আর চোখে তাকালো, কিন্তু উত্তর দিল না। সে সম্পূর্ণভাবে পূর্ণাকে উপেক্ষা করছে। পূর্ণা জবাবের আশায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, এরপর চলে যায়। পূর্ণা চলে যেতেই মৃদুল শীতের তীব্রতায় মুখ দিয়ে হু জাতীয় শব্দ করতে থাকে। যতক্ষণ না প্যান্ট শুকাবে ঘরের ভেতরে ঢুকতে পারবে না। তার ঘরে যাওয়ার পথে ধান ছড়ানো আছে, এদিক দিয়ে গেলে ধান ভিজে যাবে। সহ্য করা ছাড়া আর উপায় নেই। কেউ যদি কাপড় দিয়ে যেত। পূর্ণা আলোক ঘরের পিছনে উত্তর দিকে যে বারান্দা আছে সেখানে মগাকে পেল। মগা ঝিমুচ্ছে। মগা ভাইয়া, মগা ভাইয়া। মগা তাকালো। পূর্ণা বলল, মৃদুল ভাইয়ের ঘরটা কোনটা? মগা আঙুলের ইশারায় দেখিয়ে দিল। পূর্ণা মৃদুলের ঘরে গিয়ে একটা লুঙ্গি আর একটা শার্ট নিয়ে বেরিয়ে আসলো। মৃদুল পায়ের শব্দ পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করা শীতের কাতরতা বন্ধ করে দিল। পূর্ণা মৃদুলের চেয়ে 1 হাত দূরে এসে দাঁড়ায়, লুঙ্গি শার্ট এগিয়ে দেয়। মৃদুল ঘুরে তাকায়, আর রাগ দেখানো সম্ভব নয়। রগে রগে ঠান্ডার তীব্রতা ঢুকে গেছে, রক্ত শীতল হয়ে এসেছে। সে পূর্ণার হাত থেকে নিজের কাপড় নিতে নিতে হৃদয়ে থমকে দেওয়ার মতো একটা মায়াবী মুখশ্রী আবিষ্কার করলো। টানা টানা চোখ, চোখের পাপড়িগুলো এত ঘন যে মনে হচ্ছে কোনো বিশাল বটবৃক্ষ ছায়া ফেলে রেখেছে। পাতলা ফিনফিনে ঠোঁট, তো ত্বকে তেলতেলে ভাব চকচক করছে। লম্বা এলো চুল বাতাসে উঠছে। শ্যামবর্ণের মুখে এত আকর্ষণীয় হয়। কিছু সৌন্দর্যের বোধ হয় এভাবেই খুব কাছ থেকে চিনে নিতে হয়। মৃদুলের দৃষ্টি শীতল হয়ে আসে। সে আগে লুঙ্গি নিল। পূর্ণা অন্যদিকে ঘুরে দাঁড়ায়, বলে, আমি দেখছি না, আপনি পাল্টে ফেলুন। মৃদুল মোহময় কোনো টানে আবার ফিরে তাকায়, তবে মুখটা আর দেখতে পেল না। মায়াবী মুখটা অন্যদিকে ফিরে আছে। সে লুঙ্গি পাল্টে মিনমিনে বলল, শার্টটা। পূর্ণা হেসে শার্ট এগিয়ে দিল। মৃদুলের এলোমেলো দৃষ্টি, হুট করে বুকে ঝড়ো বাতাস বইছে। কি আশ্চর্য! পূর্ণা গর্বের সাথে বলল, আমাকে কালী বলে কষ্ট দিলেও আমি আপনার কষ্ট দেখতে পারিনি। আমি এমনই মহৎ। অসময় হলে হয়তো মৃদুলও পাল্টা জবাব দিত, কিন্তু এখন ইচ্ছে হচ্ছে না, মোটেও ইচ্ছে হচ্ছে না। পূর্ণা কিছু না বলে আলোক ঘরে ঢুকে পড়ে। মৃদুল দ্রুত পায়ে 2 পা এগিয়ে আসে, আবার পিছিয়ে যায়। আজকের দিনটা অন্যরকম লাগছে। আচ্ছা, দিনটা অন্যরকম নাকি অনুভূতি অন্যরকম? পদ্মজা নিজেকে ধাতস্থ করার আগেই খলিল পদ্মজাকে ঠেলে ঘর থেকে বের করে দেন। এরপর দ্রুত দরজায় তালা লাগিয়ে দিলেন। পদ্মজা গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখের জল বিসর্জন হচ্ছে আঘাতের কষ্টে, নাকি কারো হাতে থাপ্পড় খাওয়ার অপমানে, কে জানে। খলিল কপাল কুঁচকে আরও কি কি যেন বলতে বলতে চলে যান। পদ্মজা ঠায় সেখানেই দাঁড়িয়ে আছে। সে আকস্মিক ঘটনাটি হজম করতে পারছে না, দিক দিশা যেন হারিয়ে ফেলেছে। ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে পদ্মজা সম্বিত ফিরে পেল। সে বন্ধ দরজার দিকে একবার তাকালো। এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলানো উচিত তার মাথায় আসছে না। একটু দূরে চোখ পড়তেই দেখতে পেল লতিফাকে। পদ্মজাকে তাকাতে দেখি লতিফা আড়াল হয়ে যায়। পদ্মজা সে জায়গাতেই দাঁড়িয়ে থাকে, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। আকাশ মেঘাচ্ছন্ন। এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি ভাবতে ভাবতেই গুড়ি গুড়ি বৃষ্টি নামে। পদ্মজার গা কেঁপে উঠে ঠান্ডার তীব্রতা। শা শা করে বাতাস বইছে। সুপারি গাছগুলো এবার ডানে দুলে পড়ছে, তো আরেকবার বামে। আলোক ঘরের পিছনের বারান্দায় মগা গায়ে কাঁথা মুড়িয়ে জুবুথুবু হয়ে বসে আছে। পদ্মজা শাড়ির আঁচল ভালো করে টেনে ধরে শীত থেকে বাঁচতে। আবহাওয়ার অবস্থা ভালো না, তার মধ্যে বৃষ্টি আর বাতাস। সামান্য শাড়ির আঁচলে কি ঠান্ডা তীব্রতা আটকানো যায়? ইচ্ছেও করছে না ঘরে যেতে। সে এদিক ওদিক চেয়ে দেখলো, শেষ কর্নারে একটা চেয়ার দেখতে পেল। চেয়ারটা আনার জন্য এগোয়, তখন নাকে একটা বিশ্রী বটকা গন্ধ আসে। পদ্মজার স্নায়ু সজাগ হয়ে ওঠে। যত এগোচ্ছে গন্ধটা তীব্র হচ্ছে। সে সাবধানে এক পা করে ফেলছে। এরই মধ্যে আমিরের চেঁচামেচি কানে আসে। পদ্মজা থমকে যায়, উল্টো ঘুরে বাইরে উকি দেয়। বাইরে ধস্তাধস্তি শুরু হয়েছে। সবার আগে চোখে পড়ে আমিরকে। পদ্মজা সব কিছু ভুলে ছুটে নেমে আসে নিচতলায়। এরপর বাইরে আসে। আমির তার চাচাকে মারছে, যেভাবে পারে কিল ঘুষি দিচ্ছে। আমির এতটাই রেগে গিয়েছে যে নিজের আপন চাচাকে মারছে। মজিদ, হাওলাদার, রিদওয়ান, আমিনা, রানী সবাই আটকানোর চেষ্টা করছে, কেউ পারছে না। আমির খলিলকে ছেড়ে রিদওয়ানকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিল। আমিরের আচরণ উন্মাদের মতো। সে বিশ্রী গালিগালাজ করতে করতে রিদওয়ানকে পেটে লাথি মারে। রিদওয়ান কুকিয়ে উঠল। আমিনা আমিরকে কিল থাপ্পড় দিতে দিতে আঘাত করছেন, তাতেও কাজ হচ্ছে না। এমন বেয়াদব তো আমির না। পদ্মজা দৌড়ে আসে। আমিরকে চিৎকার করে বলে, কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন? ছাড়ুন। আমির পদ্মজার জবাব দেয় না। খলিলকে থাবা মেরে ধরে। খলিলের নাক বেয়ে রক্ত ঝরছে। সে অবস্থায় মুখে আরেকটা ঘুষি মারে। রানী, আমিনা হাউমাউ করে কাঁদছে। মৃদুল, পূর্ণা, মগা, মদন সবাই ছুটে আসে। মৃদুল পদ্মজার দুই হাতে আমিরকে টেনে সরাতে চায়, কিন্তু পারল না। আমিরের শরীরে যেন কয়েকটা বাঘের শক্তি ঢুকেছে। সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না। মৃদুল দুই হাতে জাপটে ধরে আমিরকে দূরে সরিয়ে আনে। আমির হিংস্র বাঘের মতো হাত পা ছুটতে ছুটতে বলে, কুত্তার বাচ্চারা, অনেক কিছু করছোস, করতে দিছি। আমার বউয়ের গায়ে হাত দেস কোন সাহসে? মৃদুল, ছাড়, আমি ওদের আজরাইলের মুখ দেখিয়ে ছাড়বো। মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমির। ছুটে এসে রিদওয়ানকে ধরে। পদ্মজা হতভম্ব হয়ে পড়েছে। রিদওয়ান গতকাল তার কাঁধে হাত দিয়েছিল, আর আজ খলিল থাপ্পড় মেরেছে। এসব কে বলেছে আমিরকে? থাপ্পড়টা লতিফা দেখেছিল। তাহলে কি লতিফা বলেছে? আমিনা পদ্মজার পায়ে লুটিয়ে পড়েন। পদ্মজা দ্রুত সরে যায়। চাচি, কি করছেন? আমিনা কাঁদতে কাঁদতে বললেন, থামাও এই কামড়া কামড়ি, আল্লাহর দোহাই লাগে। পদ্মজা কি করবে বুঝতে পারছে না। আমির তার কথা শুনছেই না। আর আমিরের এমন রাগ সে আগে দেখেনি। গুরুজনদের গায়ে হাত তোলার মতো রাগ আমিরের হতে পারে, এটা ধারণার বাইরে। পদ্মজা আমিরের সোয়েটার খামচে ধরে কণ্ঠ কঠিন করে বলল, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমির তাও শুনল না। সে ধাক্কা মেরে পদ্মজাকে সরিয়ে দিল। দুই হাত দূরেই নারিকেল গাছ ছিল, সেখানে পড়লে নিশ্চিত অঘটন ঘটে যেত। অঘটন ঘটার পূর্বে দুটো হাত পদ্মজাকে আঁকড়ে ধরে। পদ্মজা কৃতজ্ঞতা নজরে তাকায়। ফরিনাকে দেখতে পেল। পদ্মজা অবাক হয়। ফরিনা এরকম ধস্তাধস্তি দেখেও চুপ করে আছেন। থামানোর চেষ্টা করছেন না কেন? পদ্মজা আবার আমিরকে থামানোর চেষ্টা করলো। মৃদুল চেষ্টা করলো, কিছুতেই কিছু হচ্ছে না। আমির খুব বেশি উত্তেজিত হয়ে আছে। মনে হচ্ছে অনেক বছরের রাগ একসাথে মিটিয়ে নিচ্ছে। পদ্মজা আমিরকে অনুরোধ করে সরে আসতে। সেই অনুরোধ আমিরের কর্ণকুহর অবধি পৌঁছেছে কিনা সন্দেহ। পদ্মজা অসহায় মুখ করে সরে যাবে, তখনই দুটো শক্তপোক্ত হাত আমিরকে টেনে সরিয়ে আনার চেষ্টা করে। সেই হাতে খুব দামি ঘড়ি। হাতের মালিকের দেখার জন্য পদ্মজা চোখ তুলে তাকায়। মুখ দেখে চমকে ওঠে। দীর্ঘ সময় পর আবার সেই মানুষটির সাথে দেখা, যে মানুষটি তার প্রথম ভালোবাসা না হলেও প্রথম আবেগ মাখা অনুভূতি ছিল। লিখন সাহা। পদ্মজা দূরে সরে দাঁড়ায়। মৃদুল, লিখন মিলে আমিরকে তুলে অনেকটা দূরে নিয়ে আসে। আমির ছটফট করছে ছোটার জন্য, অথচ ছুটতে পারছে না। ঘাড় ঘুরিয়ে লিখনকে দেখে সে স্থির হয়ে যায়। লিখন হেসে বলল, এবার থামুন, অনেক শক্তি ফুরিয়েছেন। আমির কিছু বলতে চাইলো, তখনই রিদওয়ান সবার অগোচরে ইট দিয়ে আমিরের ঘাড়ে বাড়ি মারে। আমির আর্তনাদ করে বসে পড়ে। লিখন রিদওয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। পদ্মজা উৎকর্ণ হয়ে দৌড়ে আসে। আমিনা, রানী, খলিল এবং রিদওয়ানকে নিয়ে দ্রুত আলোক ঘরে চলে যায়। দরজা বন্ধ করে দেয়। মজিদ মগাকে বললেন, তাড়াতাড়ি যা গঞ্জে, বিপুল ডাক্তাররে নিয়ে আয়। আমার বাড়িতে এসব কি হচ্ছে?
করিনা তখনও দূরে দাঁড়িয়ে আছেন। এই ঘটনা তাকে বিন্দু মাত্র বিচলিত করেনি, যেন এই ঘটনার জন্য তিনি খুশি। কি চলছে তার মনে? করিনা তাড়াহুড়ো করে খোশ মেজাজে রান্না করছেন, সাহায্য করার মতো পাশে কেউ নেই, একাই দৌড়ে দৌড়ে সব করছেন। হাওলাদার বাড়িতে অতিথি এসেছেন, একদিন না থেকে যেতে পারে না, এতে নাকি গৃহস্থ বাড়ির অমঙ্গল হয়। তাই মজিদ লিখনকে থেকে যেতে জোর করেছেন। পদ্মজা নিজের ঘরে স্বামীর সেবায় ব্যস্ত। আমিরের ঘাড় চামড়া ফুলে গেছে, ঘাড় বিষের মতো যন্ত্রণা দিচ্ছে। বিপুল ডাক্তার ওষুধপত্র দিয়েছেন। পদ্মজা অশ্রুজল নয়নে আমিরের মুখের দিকে চেয়ে চুলবিলি কেটে দিচ্ছে। অনেকক্ষণ স্বামীর যন্ত্রণা দেখেছে, সহ্য করতে হয়েছে। মাত্রই আমির চোখ বুঝেছে। সে মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে দ্রুত যেন আমিরের ব্যথাটা সেরে যায়, নয়তো তাকে যেন দিয়ে দেয়। ঘাড়ের আহত অংশে পদ্মজা আলতো করে ছুঁয়ে দিল। নীল হয়ে আছে। লতিফা নীরবে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজা কারো উপস্থিতি টের পেয়ে জলদি চোখের জল মুছল। তারপর লতিফাকে দেখে বলল, লুতু বুবু। লতিফা বলল, খাইবা না? খালাম্মা খাইতে ডাকতেছে। পদ্মজা গভীর কণ্ঠে বলল, আম্মা নিজের ছেলেকে কেন দেখতে আসেনি? খালাম্মায় লিখন ভাইয়ের লাইগা রান্তা ছিল। পদ্মজা ক্ষিপ্ত হয়, নিজের ছেলেকে না দেখে উনি কিভাবে অতিথির জন্য ভোজ আয়োজন করছেন? আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। লতিফা নতজানু হয়ে দাঁড়িয়ে রইল। পদ্মজা অনেকক্ষণ ক্ষিপ্ত নয়নে মেঝেতে চোখ নিবদ্ধ করে রাখলো। এরপর আমিরকে এক ঝলক দেখে লতিফাকে বলল, তুমি যাও, আমি আসছি। লতিফা 2 পা এগোয় পদ্মজা ডেকে উঠল, লতুবাবু। লতু দাঁড়ালো। পদ্মজা বলল, তুমি আমার উপর নজর রাখছিলে কেন? আর আমাকে না জিজ্ঞাসা করে থাপ্পড়ের কথাই বা কেন বলেছো ওনাকে? লতিফা কোনো প্রতিক্রিয়া নেই, সে নত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। পদ্মজা আরো 2 বার প্রশ্ন করেও কোনো জবাব পেল না, তাই বলল, নিষেধাজ্ঞা আছে নাকি? এইবার লতিফা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সেই কিছু একটা ভাবলো। এরপর মুখ তুলে দেখলো পদ্মজা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। লতিফা অপ্রতিভ হয়ে উঠে বলে, আমি যাই, নইলে খালাম্মা চেতবো। পদ্মজা উত্তরের আশায় থাকেনি। লতিফা তড়িঘড়ি করে চলে যায়। পদ্মজা ভ্রুকুটি করে দরজার বাইরে তাকিয়ে থাকে। প্রতিটি প্রশ্ন যেন আলাদা আলাদা, অথচ তার মনে হয় সব প্রশ্নের এক উত্তর, এক যোগসূত্র। এখন সেসব ভাবার সময় না, আমিরের প্রতি যত্নশীল হওয়া উচিত। পদ্মজা আমিরের কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে। ভীষণ গরম, জ্বর উঠেছে নাকি? লিখন মৃদুলের আড্ডা জমে উঠেছে। দুজন জমিয়ে আড্ডা দিচ্ছে। লিখনের নায়িকা 3 দিন আগে ঘাট থেকে পিছলে নদীতে পড়ে গেছে। সাঁতার জানে না, তাই প্রচুর পানি খেয়েছে। সেই সাথে পা মুচকে গেছে, কোমরেও ব্যথা পেয়েছে। এই কথা শুনে মৃদুল হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। পূর্ণা দূর থেকে কটমট করে মৃদুলের দিকে তাকিয়ে আছে। কত অসভ্য এই লোক, মানুষের আঘাতের কথা শুনে হাসে। তার গা জ্বলে যাচ্ছে মৃদুলের হাহা করে হাসা দেখে। লিখন আরও জানালো, সে এবং তার দল গত 3 দিন নায়িকা ছাড়া দৃশ্যগুলোর শুটিং করেছে। বাকি যা দৃশ্য আছে সবকিছুতে নায়িকার উপস্থিতি থাকতেই হবে। তাই আপাতত শুটিং স্থগিত আছে। আশা করা যাচ্ছে 3-4 দিনের মধ্যে নায়িকা সুস্থ হয়ে যাবে। পূর্ণাকে দূরে বসে থাকতে দেখে লিখন ডাকলো। পূর্ণা খুশিতে গদগদ হয়ে দৌড়ে আসে। ঘন্টা 2 আগে একটু কথা হয়েছিল, আর হয়নি। লিখন প্রশ্ন করলো, ভিতরের অবস্থা কেমন? আমির হাওলাদার আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন? ঘুমাচ্ছে, দেখে এলাম। আপা আছে পাশে। তোমার আপা পাশে থাকলে আর কি লাগে? লিখনের কণ্ঠটা করুণ শোনায়। পূর্ণা প্রসঙ্গ পাল্টে বলল, ভাইয়া আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন। তখন বললাম, কিছুই বললেন না। আচ্ছা যাব। প্রান্ত অনেক খুশি হবে। প্রান্ত যেন কে? আমার ভাই, ওই যে খুন, মনে পড়েছে, কি যেন নাম ছিল, মুন্না বা এরকম কিছু নাম ছিল না? জি ভাইয়া। সবাই কত বড় হয়ে গেছে, পড়াশোনা আর করনি কেন? পূর্ণা বাম হাত চুলকোতে চুলকোতে বলল, মেট্রিক ফেল করাতে আর পড়তে ইচ্ছে করেনি। মৃদুল ভূত দেখার মতো চমকে উঠে বলল, তুমিও মেট্রিক ফেল? পূর্ণা আশ্চর্য হয়ে জানতে চাইল, কেন, আরো কি কেউ আছে এখানে? মৃদুল মুচকি হেসে চুল ঠিক করতে করতে চমৎকার করে হেসে বলল, আমিও মেট্রিক ফেল। মৃদুলের কথা শুনে লিখন সশব্দে হেসে উঠল। পূর্ণা শুরু চোখে তাকিয়ে আছে মৃদুলের দিকে। মজা করলো নাকি সত্য বলল? লিখন ঠোঁটে হাসি ধরে রেখে বলল, মৃদুল মজা করছো নাকি সত্যি? মৃদুল গুরুতর ভঙ্গিতে বলল, আচ্ছা মিথ্যা কইতে ওই জামুকের লিগা, এতে আমার লাভটা কি? মৃদুলের ভঙ্গি দেখে লিখন চারপাশ কাঁপিয়ে হাসলো। সাথে তাল মিলালো পূর্ণা ও মৃদুল। লিখন আগের চেয়ে সুন্দর হয়েছে, দেখতে কত ভালো দেখাচ্ছে। কি অপূর্ব মুখ, বলিষ্ঠ শরীর। পূর্ণা কেন জানি আজও মনে হচ্ছে লিখনের পাশেই পদ্মজাকে মানায় বেশি। পরক্ষণই পূর্ণা নিজেকে শাসালো। চুপ থাক পূর্ণা, আমির ভাইয়ের মতো ভালো মানুষ 2টি নেই। আপার জন্য উনিই সেরা, তবুও মন বুঝে না। হয়তো সৌন্দর্যের মিলটার জন্যই লিখন শাহ পদ্মজা জুটি ভালো লাগতো তার। অথচ বিবেক দিয়ে ভাবলে মনে হয় আমিরের জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। হাসি খুশি মুহূর্ত উবে যায় খলিলের কর্কশ কণ্ঠে। বেহায়া বেলাজা সিরি, পরপুরুষের সামনে কেমনে দাঁত মেলায়া হাসতাছে। ঘরে বাপ মা না থাকলে
এমনই হয়। এই সিরি, ঘরে যাও। লিখন মৃদুলের সামনে এভাবে কটু কথা শুনে পূর্ণার বুক ফেটে কান্না আসে। সে এক পলকে লিখন মৃদুলকে দেখে আলোক ঘরের ভিতরে চলে যায়। লিখন মৃদুল হতভম্ব। খলিলের মাথায় হাতে ব্যান্ডেজ, নাকের নিচে চামড়া উঠে গেছে, মাংস দেখা যাচ্ছে, তবুও তেজ কমে না। তিনি পূর্ণাকে উদ্দেশ্য করে বলেছেন, মারা মইরা যাওয়ার পর থেকে এই সিরি দোষী হইয়া গেছে। এত বড় সেরি বুইরা হইতাছে, বড় বইনে বিয়া দিয়া দেয় না কেন? কোন দিন কোন কাম ঘরে আল্লাহ জানে। তা লিখন, দুপুরে খাইছো? লিখনের ইচ্ছে হচ্ছে না এই কুৎসিত ভাবনার লোকটার জবাব দিতে। যেহেতু সে এই বাড়ির অতিথি, তাই মনের কথা শুনতে পারলো না, বলল জি না। মৃদুল খলিলকে উপেক্ষা করে আলোক ঘরে ঢুকে পড়ে। পূর্ণা আলোক ঘরে পিছনের বারান্দায় এসে দাঁড়ায়। মৃদুল পিছনে এসে দাঁড়ালো, কোমল স্বরে বলল, খালুর কথায় কষ্ট পাইছো? পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে জবাব দিল, আপনি কারো কষ্টের কথা ভাবেন দেখে ভালো লাগলো। সব সময় তারা কথা কও কেন? আমি যদি আগে জানতাম তোমারে কালি করলে তোমার এত কষ্ট, আমি কইতাম না। পূর্ণা তাকালো। পূর্ণার দৃষ্টি দেখে মৃদুলের মন কেমন করে উঠল। এই দৃষ্টির নাম বোধ হয় মন কেমন করা দৃষ্টি। পূর্ণার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মাফ চাইছেন? মৃদুলের জোড়া ভ্রু কুচকে আসে, দুই পা পিছিয়ে যেয়ে বলে, জীবনেও না। পদ্মজা ক্ষুধার্ত ভাগিনীর মতো রান্নাঘরে ঢুকে ফরিনাকে বলল, আম্মা কি হয়েছে আপনার? ফরিনা প্রবল বিস্ময়ে জানতে চাইল, কেন কি হইব আমার? ফরিনার ব্যবহারে পদ্মজা খুব অবাক। সে কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। ফরিনা নিশ্চিন্ত মনে চুলা থেকে পাতিল নামাচ্ছে। তারপর বললেন, ও পদ্মজা, মগারে একটু কইবা লিখন আর মৃদুলের ডাইকা আনতে। লিখন ছাড়াটা কখন আইছে, এখনো খায় না।